আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়েব প্রসেসিং এর অফিসিয়াল 3 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। নেক্সট সপ্তাহে আপনাদের মিড টার্ম। তো শুরুতেই এখানে স্ক্রিন শট আসছে। আচ্ছা, তো আপনাদের তো আগামী 20 তারিখ ওয়েব প্রসেসিং 2 এর পরীক্ষা। সেটার সিলেবাস নিয়ে আজকে ডিসকাস করব। এরপর তো মানে আরেকটা ক্লাসও হবে, আমাদের 12:30 পর্যন্ত ক্লাস আছে। তো এইটা পড়ছেন কে কে? পড়তে পারছেন কে কে? পুরোটা পড়তে পারছেন? পড়তে না পারলে বলুন, পড়া নাই, সমস্যা নেই। আচ্ছা, তো এইটা যদি এখন আমি লিখে দিতে বলি, এটা লিখে দিতে পারবেন কে কে? তাহলে একটা কাজ করি, প্রথমে আমি নিজে একবার এটা পড়াই দিই, তারপরে আমি আপনাদেরকে লিখতে বলবো। আচ্ছা, তাহলে প্রিন্টিং পেস্ট ইনগ্রেডিয়েন্ট, এই টার্মটা মানে কিওয়ার্ডটা লক্ষ্য করেন, যে কোনো প্রশ্নে কিওয়ার্ড থাকে। এখানে বলছে ফাংশনস অফ প্রিন্ট পেস্ট ইনগ্রেডিয়েন্ট। প্রিন্টিং পেস্ট একই কথা। প্রিন্টিং পেস্ট ইনগ্রেডিয়েন্ট অথবা প্রিন্ট পেস্ট ইনগ্রেডিয়েন্ট, এই ইনগ্রেডিয়েন্ট শব্দের অর্থ কি? উপাদান। রাইট, উপাদান। তাহলে প্রিন্টিং পেস্ট ইনগ্রেডিয়েন্ট বলতে আমরা কি বুঝি? প্রিন্টিং করার জন্য যে উপাদানগুলো লাগে, আচ্ছা, সেটা একটা পেস্ট আকারে আমরা আনতেছি। প্রিন্ট করার জন্য যে উপাদানগুলো লাগে সবগুলো মিলে একটা পেস্ট বানাচ্ছি। তাহলে ওই পেস্টে কি কি থাকে? সবার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানটা, যেটা দিয়ে মূলত প্রিন্ট পেস্ট হচ্ছে গঠিত হয়, যেমন ধরেন একটা কম্পোজিট। আচ্ছা, এক্সাম্পলটা আরো কঠিন হয়ে যাবে। যেমন ক্লাসরুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি বলতো? একটা ক্লাসরুম, এই ক্লাসরুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি? শুধু একটা ক্লাসরুম। এই যে আমরা সবাই মিলে আছি একটা ক্লাসরুমে, এখন ওয়েব প্রসেসিং 2 ক্লাস চলতেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি দেখি? আমরা যাক, মানে আমি ভাবছিলাম অনেকগুলো ভুল উত্তর আসবে, তারপরে একটা আমাদের নাম দিয়ে ক্লাস করা যাবে। তো সেটাই, যে একটা ক্লাসরুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আপনার। একটা ইন্ডাস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কারা? একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এমপ্লয়ার না এমপ্লয়ি? এমপ্লয়ি। বা আরো যদি ক্রুডলি বলতে হয় বা আরো যদি স্পেসিফিকলি বলতে হয়, যে এমপ্লয়ি সরাসরি ভ্যালু ক্রিয়েট করতেছে। ভ্যালু ক্রিয়েট করতেছে বলতে যারা অপারেটর, সে নিজেই মূলত উৎপাদনটা তৈরি করতেছে, বাকিরা সবাই কিন্তু সাপোর্টিং হ্যান্ড। ওরা কিন্তু সরাসরি ভ্যালু ক্রিয়েট করতেছে না। করতেছে না। ভ্যালু ক্রিয়েট করা বলতে কি বোঝায়? অ্যাকচুয়াল কাজ, নতুন মানে এমন একটা জিনিস তৈরি করা যেটা বিক্রি করা যাবে, যেটা একটা ভ্যালু আছে। ওকে, তাহলে এই যে তেমন প্রিন্ট পেস্ট ইনগ্রেডিয়েন্ট গুলোর ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ডাইস অর পিগমেন্ট। তাহলে ডাইস অর পিগমেন্টের কাজগুলো কি কি একটু মিস্টার বাতেন, আব্দুল বাতেন রিডিং করেন তো। ডাইস অর পিগমেন্টের মূল উপাদান কি কি, মানে মূল কাজ কি কি, ফাংশন বলা যাচ্ছে? হ্যাঁ, একটু জোরে বলেন যাতে আমি শুনতে পাই। প্রোডিউস কালার ইফেক্ট অন দা ফ্যাব্রিক। আচ্ছা, এটা মানে কি বাংলায় বলেন তো? হ্যাঁ, রং ফুটাই তো। কারণ আপনি যে সুন্দর একটা জ্যাকেট পরে আছেন, ওখানে ভারতের পতাকার 3টা রঙের সংমিশ্রণ আছে। ইতালিও বলা যায়, না না আপনি বলেন, ইতালি বলা যায়, ইতালি বলা যায়, আইভরি কোস্ট বলা যায়, আয়ারল্যান্ড বলা যায়। সব ইতালি না, ইতালি থেকে ভারত, ইতালি, ইন্ডিয়া না। আর গভর্নমেন্ট এর আচ্ছা, তারপর আর কি হয় যে আপনার যেই শেপটা দরকার, এই যে এইটা এই জায়গাতে একটা কথা দিয়ে হলো, আমি বললাম যে ইতালিও বলা যায়, সাকিব বলল না সাকিব ইতালিও হবে না। তাহলে ইতালি হচ্ছে কি হইতে হবে, আর গাঢ় হইতে হবে, এটা একটু হালকা হবে। আচ্ছা, আমি জন্য এটা আর একটা সময় আবার বল, attraction of dyes to the fabrics due to presence of oxo compound.
এই বাক্যটা দ্বারা কি বুঝছো? ডাইটা কাপড়ের উপর আকৃষ্ট হয় বা ওটা লেগে থাকে, ওইটা আমি ধোয়ার পর উঠে যাচ্ছে না। কি জন্য এই লেগে থাকতেছে, উঠে যাচ্ছে না? কি জন্য? অক্সোক্রোমের জন্য। অক্সোক্রোম এমন একটা হচ্ছে যৌগমূলক বা এমন একটা কেমিক্যাল যে যেটা হচ্ছে ওই আপনার যে পিগমেন্ট বা ডাইস ওইটার সাথে ফাইবার মানে কাপড়ের যে ইয়েগুলো আঁশগুলো সুতাগুলো ওইটার সাথে একটা বন্ধন সৃষ্টি করে। ওই বন্ধনের ফলে পরে রংটা উঠে না, কাপড় ছিঁড়ে যাবে, রং উঠবে না। আচ্ছা, উদাহরণ কি কি? যে মূলত লোকাল মার্কেটে রাবার প্রিন্টিং করার জন্য সবচেয়ে সস্তা হিসেবে পিগমেন্ট ইউজ করা হয়। এবং তার সাথে যখন হচ্ছে বিভিন্ন রকম কালার তৈরি করার দরকার পড়ে বা আপনার ডিফারেন্ট ফাইবারের উপর আপনি প্রিন্ট করতে চান, তখন মাঝে মাঝে ডাইস, ওই অনুযায়ী ডাইস ইউজ করা হতে পারে। যেমন ধরেন কটনের উপর, মানে কটন এমন একটা জিনিস, কটনের উপর সবকিছুই হয়। আপনি ডাই দিয়েও রং করতে পারবেন, পিগমেন্ট দিয়েও রং করতে পারবেন। কিন্তু পলিস্টার হলে পলিস্টারের উপর কি আপনি সব ডাই দিয়ে সেম পারফরম্যান্স পাবেন না? ম্যানমেড ফাইবার যেগুলো, শুধু পলিস্টার না, এটা নাইলন হতে পারে, এটা হচ্ছে পলিঅ্যামাইডের ভিতরে অন্য কিছু হতে পারে, এটা কার্বন ফাইবার, গ্লাস ফাইবার, এনিথিং হতে পারে। তো ওইটাতে তো আমি ডাই দিয়ে ওরকম পারফরম্যান্স পাবো না, ওখানে পিগমেন্ট দিয়ে আমি বেটার পারফরম্যান্স পাবো। আচ্ছা, এবার হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ, এটা হ্যাঁ থিকেনার। থিকেনার কি করে? আপনি সাউন্ড রিডিং করেন। হ্যাঁ, তাহলে ভিসকোসিটি মানে কি? ভিসকোসিটি বাংলা আপনাদের মনে আছে কি? এটা ফিজিক্সে যে ঘনত্বটা কথা বলে, ঘনত্ব। হ্যাঁ, ঘনত্ব কথা বলে। ভিসকোসিটি এমনি বাংলা হচ্ছে সান্দ্রতা। তো ঠিক আছে, ভিসকোসিটি হচ্ছে মানে ঘনত্ব, ওই ঘনত্বটা প্রদান করে যে আপনার প্রিন্টিং পেজটা একদম যাতে হচ্ছে ডাই আর প্রিন্টের ভিতর তো ওটাই পার্থক্য, যে ডাইটা একদমই বোঝা যায় না। এই যে আমি আমার ফেব্রিকে আমি যে কাপড়টা পরেছি এখানে বিভিন্ন জায়গায় হাত দিচ্ছি, আমি ফিল পাচ্ছি না, যদিও এটা ইয়ে করা, এটা হচ্ছে আপনারা পড়বেন সামনে, এটা হচ্ছে রবার প্রিন্ট করা। তো যে তো আচ্ছা, ভিসকোসিটি দেয়, একটা ঘনত্ব দেয়, তারপরে টু প্রিভেন্ট প্রিমেচুর রিঅ্যাকশন বিটুইন দ্য কেমিক্যাল কন্টেন্ট ইন দ্য প্রিন্ট পেস্ট। তার মানে একটা প্রিন্টিং পেস্টের ভিতর যে যে উপাদানগুলো আছে, সাথে তার উপাদান করবেন, ওগুলোর ভিতর যাতে কোনো রাসায়নিক বিক্রিয়া না হয় সেটা সে হচ্ছে একটা ওয়াল হিসেবে থাকে। বাইরে কোনো রাইস বা পিগমেন্ট, যেমন আমি মাঝে মাঝে যদি মানে ধরেন আমি ক্লাস থেকে এখন বের হলাম, ক্লাসে ঠিক আছে আপনারা সবাই নিজেরা ম্যাচিং বিশৃঙ্খলা করবেন না, কিন্তু বিশৃঙ্খলা করলে ওইটা আবার কি করার দায়িত্ব কে থাকে? না না, আমি ধরেন ক্লাসে নাই, সিআর সিআর সে হচ্ছে তাকে এখানে ঠিকানার ভূমিকা পালন করতেছে, তাহলে ঠিকানার কথাই কোনো কিছু মনে না পড়লে ওই সিআর কথা মনে করবে, যে সে সাবস্টিটিউট সিপিএর দায়িত্বে থাকে, যে এখানে যাতে বাকিরা রিঅ্যাকশন না করে, বিশৃঙ্খলা না করে। ওকে, কি নাম্বার? টু হোল্ড দ্য ইনগ্রেডিয়েন্টস অফ দ্য প্রিন্টিং পেস্ট। তাইলে ব্যাপারটা বুঝেন যে প্রিন্টিং পেস্ট নিজে একটা কি বলবো, প্রিন্টিং পেস্ট নিজে হচ্ছে একটা টেবিল। এবার এই টেবিলের উপর একটা বড় এরিয়া জুড়ে আমি একটা থালা রাখছি, সেই থালার উপর আমি বিভিন্ন জিনিস রাখতেছি। তো প্রিন্টিং পেস্টটা তাহলে ওই থালার মতো কাজ করতেছে। এই টেবিলের উপর বড় একটা থালাতে যদি আমি রাখি আমাদের 12 জনের জন্য 12 পিস কেক, তো তাহলে সে কি করতেছে, বাকি উপাদানগুলোকে ধরে রাখতেছে। ওকে, আর এই যে ইন্ডাস্ট্রি লেভেলে প্রাকৃতিক অনেক থিকেনারও ইউজ হয়, আবার হচ্ছে ম্যানমেড থিকেনারও ইউজ হয়। যেমন এই যে গোয়ার গাম, ব্রিটিশ গাম, লোকাস বিন গাম, আর ন্যাচারাল ভিতর আছে সোডিয়াম ম্যানজিনেট আর স্টার্চ। ওয়েটিং এজেন্ট, ওয়েটিং এজেন্টের সবচেয়ে মানে আপনারা অলরেডি ওয়েটিং এজেন্ট কি আইডিয়া আছে না? নাই? তাহলে কিছু বলুন তো, ওয়েটিং এজেন্টের মূল কাজ কি? শোষণ ক্ষমতা বৃদ্ধি করে। শোষণ ক্ষমতা বৃদ্ধি করে। আর এটা কিভাবে করে? শোষণ ক্ষমতা বা হচ্ছে ওই যে ডাই অ্যাবজর্পশন যে অ্যাবিলিটিটা, ওটা পানি ওটা বৃদ্ধি করে কিভাবে? বন্ডিং এর তারা বললে
স্টোর করে। হ্যাঁ আচ্ছা স্যার, হ্যাঁ পানিতে ইয়ে করে পানিকে কি করে? হাইড্রোলিক মিশিয়ে আপনার পানি তো ও পানিতে কি করে, এমন কি করে যে যার ফলে শোষণ ক্ষমতা বৃদ্ধি পায়? এগুলো বন্ডিং ডিস্ট্রিবিউট করে। পানি পৃষ্ঠটান করে পৃষ্ঠটান, পৃষ্ঠটানটাই তো হচ্ছে। আচ্ছা, পৃষ্ঠটানের চাইতে একটা, এখানে আমি যে সিম্পল লজিক বা আনসারটা খুঁজতেছিলাম, আমাদের নরমাল যে পানিগুলো যেগুলো নিচ থেকে মানে অনেক ডিপ থেকে উত্তোলন করা হয় ওগুলো কি পানি? মিনারেল ওয়াটার না, খর পানি না? ওখানে অনেক খনিজ দ্রবণ থাকে না? এবার ওই খনিজ দ্রবণ সমৃদ্ধ যে পানি, সেই পানি দিয়ে যদি আপনি রং বা পেইন্টিং এর কাজ করেন, ওইটা কি মানে ওইটাতে কি আপনি ঠিকমতো আপনার কাঙ্ক্ষিত প্রিন্টিং পেস্ট বা ডাই সলিউশন বানাতে পারবেন? মানে জেনারেল সেন্সে চিন্তা করেন, এটা কি পারবেন? কেন পারবেন না? কারণ খড় পানিতে কেমিক্যাল সব ভালো মিক্স হবে না। কেন হবে না? স্যার ওখানে খর পানিতে কি থাকে? খাওয়া পানিতে আপনার ওই যে খার পানিতে হ্যাঁ কি থাকে? বিভিন্ন খনিজ দ্রবণ, সোডিয়াম হাইড্রোক্সাইড ওগুলো থাকে, ম্যাগনেসিয়াম ওগুলোকে আর ডিগ্রেডেবল মানে প্রপারলি হয়। বিভিন্ন ক্ষারকীয় অক্সাইড থাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড যেগুলো বলতেছিলাম, এবং এগুলো হচ্ছে আপনি যখন কিছু একটা মিক্স করবেন ওই পানিতে, স্পেশালি রং, সে তখন ওটার সাথে দ্রবীভূত করে ওইটাকে হচ্ছে ইয়ে করে ফেলবে, ওই প্রশমন বিক্রিয়া করে ফেলবে, লবণ পানি করে ফেলবে বারবার। তো ওখানে আপনার প্রচুর কেমিক্যাল ওয়েস্ট হবে। এই জন্য আমরা ওয়েটিং এজেন্ট ব্যবহার করি, যেমন টিআর অয়েল, টার্কি রেড অয়েল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, বিভিন্ন রকমের তেল, অ্যালমন্ড অয়েল, গ্লিসারিন, অ্যানিমাল অয়েল, এগুলো ব্যবহার করি যাতে এই যে ঠিক আছে ও সাকিব যেটা বলছিল যে পানির পৃষ্ঠটানটা কমায়, এবং এর ফলে হচ্ছে পানির ধারণ ইউসুফ যেটা বলতেছিল যে পানির অ্যাবজর্পশন ক্ষমতাটা বাড়ে। তো এইটাও মূলত কিভাবে করে, মানে কিভাবে করে, ওটা হচ্ছে ভিতরের যে খনিজ দ্রবণগুলো আছে, খনিজ দ্রবণগুলোকে নিউট্রিলাইজ করে দেয় বা ওগুলোকে ওইটা এজেন্ট তো ওগুলো নিউট্রিলাইজ করে না। সিগোস্টিং নামে একটা এজেন্ট আছে, ওই এজেন্ট সেখানে আরেকটা কাজ করে ওইটা পানি পরিষ্কার বা যেগুলো যে ইউজ করে তো মূলত ওয়েটিং এজেন্টেরও এই কাজটাই আছে যে সে হচ্ছে মানে এক এক জায়গায় এক এক রকম, এক এক জায়গায় এক এক রকম ব্যাখ্যা থাকে। তো হার্ড ওয়াটারকে সফট ওয়াটার করে, ওয়েটিং এজেন্ট এই কাজটা করে, ঠিক আছে যে একটা হার্ড ওয়াটারকে সফট ওয়াটার করে। সিকোয়েস্টারিং এজেন্টও হয়তো করতেছে। আর এই কাজটা টেক্সটাইল ফ্যাক্টরিতে মূলত সিগোস্টিং এজেন্ট ইউজ করা হয়, মানে ক্রিসমাসে যে বেশি সিগোস্টিং এজেন্ট পানি ওয়েটিং ওয়েটিং এজেন্ট দিয়ে কাপড় শুকনো করতে দিতে হবে, পানি খরচ দূর করার জন্য সিগোস্টিং ইউজ করে। এর বেশি ব্যবহার করে আপনার সাথে আছে সিকোয়েস্টারিং এজেন্ট, এটা হলো পানি খরচ দূর করে। ওইটাই হলো ওয়েটিং। এটা ওয়েটিং এর নাকি ওইটা হলো মানে ইয়ে যেটা খড় পানি বা খনিজ দ্রবণ দূর করাটা তো সিম্পল কোনো কাজও না, মানে ওটা যাচ্ছে কোথায়? ওটা তো পানির ভিতরে আপনার হয়তো স্ফটিক আকারে জমা হচ্ছে, স্ফটিক মানে কি সলিড আকারে হয়তো নিচে ইয়ে হিসেবে কি বলে ক্রিস্টাল হিসেবে, অথবা নিচে হচ্ছে ওটার নাম ক্রিস্টাল ছাড়া ওটা আরো নাম আছে, মানে পাতন হয় আর কি, পাতনের ইংলিশটা কোনো মনে আসছে না। তো ওই সিকোয়েস্টারিং এজেন্ট হয়তো ওই জিনিসটাকে একদমই নিউট্রিলাইজ করে ফেলে। আর ওয়েটিং এজেন্ট আপাতত যেটা করতেছে এই কাজটা অবশ্যই মানে ওয়েটিং এজেন্ট দ্বারা হয় যে পানিটা সফট হয়, পানিটা আগে হার্ড ওয়াটার থাকে, হার্ড ওয়াটার থাকে। সিকোয়েস্টারিং এজেন্টও সামনে পাবেন, এখানে আছে। আচ্ছা, এবার ডিসপার্সিং এজেন্ট বা সলভেন্ট, এটার ব্যাখ্যাতে যদি আসি, ডিসপার্সিং এজেন্ট মূলত আপনারা একটা জিনিস পড়ছে, একটা ডাই পড়ছে না, ডিসপার্স ডাই। ডিসপার্স ডাই কোন ফাইবারের উপর ইয়ে করা হয়, ইউজ করা হয়? কেবল পলিস্টার, পলিস্টারের উপর ডিসপার্স ডাই ব্যবহার করা হয়, এবং ওই ডিসপার্স ডাই ভিতরে থাকে ডিসপার্সিং এজেন্ট। ডিসপার্সিং এজেন্ট মূলত কি করে? ডিসপার্সিং এজেন্ট মূলত আপনার যে ফাইবারটার ওগুলো মানে ওই পলিস্টার ফাইবারে কিন্তু অ্যাফিনিটি নাই, যে ন্যাচারালি যে ধরনের ন্যাচারাল ফাইবারগুলো যেভাবে সহজে একটা ডাইকে বা একটা পিগমেন্টকে অ্যাকসেপ্ট করে, পলিস্টার ওটা করবে না, বা অন্য ম্যাগনেট ফাইবাররা জেনারেলি ওটা করে না। তখন এই সলভেন্ট করে কি কৃত্রিমভাবে ওদের ওদের ভিতরে এমন একটা পরিস্থিতি তৈরি করে, যেমন ব্যাপারটা কেমন হতে পারে, এই রুমের ভেতরে বোরহান আসলো, বোরহানের নাম ভুল বলতেছি নাকি না, আপনার মাসুদ, মাসুদ আমি বারবার নাটক ভুল করি। মাসুদ রুমে আসলো, রুমে আসার পর সামনের মানে ও পিছনের চেয়ারে বসছে, সামনের চেয়ারে একটা ব্যাগ রেখে দিয়েছে। তারপরে আব্দুল বাদল আসলো, এসে ওই চেয়ারটায় বসতে পারলো না, পিছনে চলে গেল। তখন ওই চেয়ার ওই এটা মাসুদ সরাই ফেললো ব্যাগটা, তখন ওই জায়গাটায় ইউসুফ বসে গেল।
ডিসপার্সিং এজেন্ট ওরকম একটা পজিশন ক্রিয়েট করে, যে পজিশনের ভিতর ডিসপার্স ডাইটা এসে যুক্ত হয়ে যায় ফ্যাব্রিকের সাথে, তারপরে ও ব্যাক প্যাসেজ নিয়ে নেয়। মানে কৃত্রিমভাবে ও একটা পরিবেশ সৃষ্টি করে যাতে ডিসপার্সিং এজেন্ট বা হচ্ছে ইউসুফ এসে ওই সিটটায় বসতে পারে। আচ্ছা, টু প্রিভেন্ট অ্যাগ্রিগেশন অফ ডাইমলিকিউলস ইন দ্য হাইলি কনসেন্ট্রেটেড পেস্ট। মানে আমি আপনাদেরকে ডিসপার্সিং এজেন্টের সরাসরি ফাংশনটা বলে দিলাম। এখানে যদি আবার সংজ্ঞা আমরা ভেঙে ভেঙে করতে যাই, ও তাহলে কি করতেছে, ওই সিচুয়েশনটা ক্রিয়েট করতেছে। ও হচ্ছে ডাইমলিকিউলের যে একসাথে জমে যাওয়ার যে ব্যাপারটা, ওইটাকে আটকায়, মানে ওটাকে জমতে দেয় না, মানে ওইটাকে দ্রবণ কি বলে, ওটাকে দ্রবণের কিন্তু দুই রকম পদার্থ থাকে। মানে একটা বস্তু দুই রকম হতে পারে, দ্রবণীয় আর একটা কি অদ্রবণীয়। এই ডাইমলিকিউলগুলো সচরাচর অদ্রবণীয় হয়। ডাইমলিকিউল তো না, এই যে পিগমেন্টগুলো স্পেশালি, তো এই পিগমেন্টটা অদ্রবণীয় হয়। সেই অদ্রবণীয়টাকে সলভেন্ট বা ডিসপার্সিং এজেন্ট অদ্রবণীয় থেকে দ্রবণীয় পর্যায়ে রেখে দেয়। যে যেমন ধরেন ক্লাসে টিচার আসতে হয়তো একটু লেট হচ্ছে, আপনাদের ভিতরে কিন্তু একটু অস্থিরতা তৈরি হয়ে যাবে যে না এখন তাহলে ক্লাসে না থাকি, এখন চলে যাই একটু ঘুরে আসি, পরের পিরিয়ডে ঢুকবো। তো যারা একটু সিরিয়াস, যাদের বিশেষ আছে যে না ক্লাসে স্যার লেটে হলেও আসবে, টপিক মানে আজকে ইম্পর্টেন্ট টপিক ডিসকাস হবে, তারা বারবার ওই অন্যদেরকে করবে, আটকায় রাখবে যে আর 5 মিনিট ওয়েট করি, আর 2 মিনিট ওয়েট করি। তো এখানে সলভেন্টের কাজ ওটাই, যে ডাইমলিকিউলগুলোকে খুব হাইলি কনসেন্ট্রেটেড, মানে কি এটা প্রচন্ড ঘন একটা পেস্ট, সেই পেস্টের ভিতরে ওদেরকে ঘন হইতে দেয় না, ওদেরকে তরল রাখে বা ওদেরকে দ্রবণীয় পর্যায়ে রাখে, টু স্প্রেড ডাইমলিকিউল ইভেনলি ইন দ্য পেস্ট। এই পেস্টের ভিতরে ডাইমলিকিউল যাতে সব জায়গায় সমানভাবে ছড়াতে পারে এটা নিশ্চিত করে। মানে এক কথায় দ্রবণ করতেছে, সে হচ্ছে অদ্রবণীয় একটা জিনিসকে দ্রবীভূত করার চেষ্টা করতেছে, টু ইনক্রিজ সলিবিলিটি অফ দ্য ডাই। এই যে দ্রবণীয়তা বৃদ্ধি করতেছে ডাই, টু গেট ব্রাইট এন্ড প্রমিনেন্ট প্রিন্ট ডিজাইন। আর এটার এক্সাম্পল কি কি, ইউরিয়া আছে, গ্লিসারিন আছে, ডাইইথিলিন গ্লাইকল আছে, ডাইইথিলিন গ্লাইকল আছে, অ্যাসিটোন আছে, অ্যালকোহল আছে। আচ্ছা, ফোমিং এজেন্টের কাজ কি? ফোমিং এজেন্ট হচ্ছে এই ফোম জেনারেশন হওয়াটা পৃথক করে, মানে এখানে যাতে ফেনা উৎপন্ন না হয়। হ্যাঁ, আর সে হচ্ছে এই যে ফেনা যেহেতু উৎপন্ন হচ্ছে না, ওখানে প্রিন্টিং শেডটা চেঞ্জ হয় না, প্রিন্টিং শেড যেমন আমার কাঙ্ক্ষিত প্রিন্টিং শেড দরকার সেটা নিশ্চিত করে ডিফোমিং এজেন্ট। সিলিকন ডিফোমার আছে, সালফেটেড অয়েল আছে, সিলিকন ডিফোমারই বেশি ইউজ হয়। আর রিডিউসিং এজেন্ট আর অক্সিডাইজিং এজেন্ট, এই দুটো আপনারা কেমিস্ট্রিতে অনেক আগে থেকে 7 এর কেমিস্ট্রি থেকে বারবার পড়তেছেন, যে রেডক্স বিক্রিয়া মনে আছে, রিডাকশন আর অক্সিডেশন। রিডাকশন আর অক্সিডেশন রিঅ্যাকশন। রিডিউসিং এজেন্টের কাজ কি? আচ্ছা, আগে কেমিস্ট্রিটা একটু বলে দিই। রিডিউস অক্সিডেশনে, যেটা অক্সিডেশন, ওই অক্সিডেশন রিঅ্যাকশনে কি হয়, অক্সিডেশন রিঅ্যাকশনে পানিতে ওই বস্তু ওই কেমিক্যালটা অক্সিজেন দেয় বা ইলেকট্রন দেয়, অতিরিক্ত ইলেকট্রন দেয়। সো 2 মিনিট আপনি তো টাইম না, ওকে। আচ্ছা, তো রিডিউসিং এজেন্ট রিডাকশন প্রক্রিয়ায়, রিডাকশন রিঅ্যাকশন, মানে রিডাকশন বিক্রিয়াতে ইলেকট্রন ও হচ্ছে ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে ধনাত্মক আধানে চার্জিত হয়। আর অক্সিডেশনে সে হচ্ছে ঋণাত্মক আধান, ইলেকট্রন গ্রহণ করে সে ঋণাত্মক আধানে হয়, ঋণাত্মক আধানে হচ্ছে কি করে বাংলা ওয়ার্ড কি চার্জিত হয়। তো যাই হোক, এটা আপনাদের খাতায় লিখতে হবে। এবার রিডিউসিং এজেন্ট কি করতেছে দেখেন, রিডিউসিং এজেন্ট হচ্ছে মেক ইনসলিবল ডাই টু সলিবল ফর্ম। সে হচ্ছে এই যে ইলেকট্রন গ্রহণ করে, আচ্ছা ইলেকট্রনের বিষয়গুলো বাদ দাও, সে হচ্ছে সলিবল পর্যায়ে আনতেছে ইনসলিবল ডাইকে, সে হচ্ছে ডিফারেন্ট ডাইগুলার রিডাকশন অফ ডিফারেন্ট ডাই, যে আপনার অতিরিক্ত ডাই যাতে ওখানে পানিতে অ্যাবজর্ব না হয়,
বা আমার সাথে অল্প ডাই দিয়ে কাজ হয়ে যায় সেটার কাজ করে ইউজ ফর রিডাকশন অফ ডিফারেন্ট ডাইস। আর এটা মূলত ডিসচার্জ স্টাইল প্রিন্টিং ব্যবহৃত হয়। আপনাদের শুরুতেই বলছিলাম যে যতগুলো ইনগ্রেডিয়েন্ট এখানে পড়বেন সবগুলো কিন্তু এখানে সব জায়গায় লাগবে না। আর এই যে ডিসচার্জ প্রিন্টিং এ কি হয়, ডিসচার্জ প্রিন্টিংটা কি জানেন? ডিসচার্জ প্রিন্টিংটা আমরা প্রিন্টিং মেথডে করব। ডিসচার্জ প্রিন্টিং এ মূলত একটা ফ্যাব্রিককে চার্জিত করা হয়, চার্জিত করে সেই জায়গায় প্রিন্টিং পেস্ট দিয়ে মানে প্রিন্টিং পেস্ট করা হয়। তারপরে ওখানে যখন ধনাত্মক আধান ধরা হয় তখন যে জায়গাটায় আমি ঋণাত্মক আধান দিয়ে আগে করছি চার্জিত করছি সেই জায়গায় প্রিন্ট উঠে যায়, ওইটাই ডিসচার্জ প্রিন্ট। খুবই পপুলার একটা প্রিন্ট। তো এখানে ডিসচার্জ স্টাইল প্রিন্টিং এ রিডিউসিং এজেন্ট মূলত ব্যবহৃত হয়। বললাম না যে এখানে ইলেকট্রন ঋণাত্মক আধানে মানে চার্জিত হয় এই এটা মানে পেস্টটা, উপরে যখন আমি ধনাত্মক আধান ধরবো ওই জায়গা থেকে রংগুলো উঠে যাবে, এটা ডিসচার্জ প্রিন্টিং এ আপনারা দেখবেন। আর অক্সিডাইজিং এজেন্টে কি আচ্ছা এটার एग्जांपल হচ্ছে রং গ্যালাইট সি আর সোডিয়াম হাইড্রোসালফেট, যেকোনো একটা লিখতে পারলে হবে। অক্সিডাইজিং এজেন্টে টু ডেভেলপ ফাইনাল কালার ডিউরিং স্টিমিং অর আফটার ট্রিটমেন্ট। অক্সিডাইজিং এজেন্টটা শেষে গিয়ে আমার ডাই ফিক্সেশনের জন্য ব্যবহার হয়। ডাই ফিক্সেশনটা কি, বাংলায় আমরা যেটাকে রং পাকা করা বলি, যে ডাই আমি করে ফেলছি, ডাই তো আমি হচ্ছে প্রিন্টিং পেস্টে আছে সেটা আমি পেস্ট করে ফেলছি, এখন ওই রংটা যাতে ওখানে স্টেবল হয়, ওটা আনস্টেবল হলে তো ওটা উঠে যাবে বা ওটা হচ্ছে কালার ব্লিডিং হবে। এই টার্মের সাথে পরিচিত আপনারা? মূলত ডাই ফিক্সেশনটা এনশিওর করার জন্য অক্সিডাইজিং এজেন্ট ব্যবহৃত হয়। তাহলে নাই এখানে সিকোয়েস্টারিং এজেন্ট নাই। মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্টের পর যদি আরো অক্সিডাইজ করা লাগে তখন মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট আবার ব্যবহার করা হয়। তো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার যদি ক্যাটালিস্ট অথবা অক্সিজেন ক্যারিয়ারে আসি, অক্সিজেন ক্যারিয়ারও কিন্তু ওই রিডিউসিং এজেন্টের মতোই। আচ্ছা থাক, এটা আমি জানার দরকার নাই, কারণ অক্সিজেন ক্যারিয়ার মানে কি, সে অতিরিক্ত অক্সিজেন নিজের কাছে ক্যারি করতেছে, তার কাছে এক্সট্রা ইলেকট্রন আছে। টু প্রিভেন্ট ফাইবার ড্যামেজ ডিউরিং স্টিমিং, স্টিমিং চলে গেলে ফাইবার ড্যামেজটা যাতে না হয়। স্টিমিং কোন প্রসেসটা? স্টিম তো প্রিন্টিং এর পরে স্টিম দিয়ে প্রিন্টিং ফিক্স করা। হ্যাঁ, ওই যে গরম যে তাপটা দেওয়া হয় ওটাই স্টিম, গরম বাষ্প, হ্যাঁ বাষ্প দেওয়া হয় ওটাই স্টিমিং। আচ্ছা, আর এই যে অক্সিডেশনে যে রংটা আমি পাকা করছি সেটাকে হচ্ছে করে মানে সেই গতিকে ত্বরান্বিত করে, মানে এগুলো সব হচ্ছে কি বলবো এই ক্যাটালিস্ট মানে করতে যে সে নিজে সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু সে একটা প্রসেসকে ত্বরান্বিত করে, স্পিড বাড়ায় দেয়। আর এই যে অক্সিডেশনের যে মানে অক্সিডেশনের কিছু রিস্ক আছে, যে কালার যখন ফিক্স করব, কালার ফিক্স করার সময় এখানে কিন্তু ওই যে উপরের লাইনটাই নিচে আবার চলে আসছে, অক্সিডেশন করার সময় আমার ফাইবার বা কাপড়টার ক্ষতি হতে পারে। এই ক্যাটালিস্ট এবং অক্সিজেন ক্যারিয়ার এই অক্সিডেশনের যে রিস্কটা, ফাইবার ড্যামেজের রিস্কটা ওটা হচ্ছে সে কমায়। আর অ্যাসিড আর অ্যালকালি এটা হচ্ছে আমার ফাইবার অনুযায়ী, ফ্যাব্রিক অনুযায়ী এবং ডাই অনুযায়ী আমার অতিরিক্ত অ্যাসিড বা অ্যালকালি যোগ করা লাগতে পারে। কি জন্য যোগ করা লাগতে পারে? যেমন ধরেন অ্যাসিড ডাই এবং বেসিক ডাই খুবই পপুলার উদাহরণ। অ্যাসিড ডাই দিয়ে অ্যাসিড ডাই মানে আচ্ছা আপনারা আমাকে বলেন, একটা হচ্ছে উল ফাইবার, একটা হচ্ছে কটন ফাইবার, এই দুটোর ভিতর একটা অ্যাসিডিক ফাইবার, একটা বেসিক ফাইবার, একটা একটু ক্ষারীয় ফাইবার, একটা একটু অম্লীয় ফাইবার। উল হলো যে অ্যাসিড আর যে কটন, এটা কিসের ভিত্তিতে বললাম? কটন তো সেলুলোজ থাকে, কটনে সেলুলোজ থাকে, সেলুলোজের সাথে অ্যাসিড তাহলে আপনি নষ্ট হয়ে যাবে। আর ইয়েতে থাকে অ্যামিনো অ্যাসিড। উল বা হচ্ছে সিল্ক, এগুলা প্রোটিন বেসড ফাইবার যেগুলা, বা হচ্ছে যে মিল্ক, দুধ থেকে যে ক্যাসিন ফাইবার আসছে রিজেনারেটেড, তারপর হচ্ছে কাশ্মীরি যেটা বা যেটা ওরস্টেড উল, এগুলো সবকিছুই হচ্ছে প্রোটিন বেসড ফাইবার। প্রোটিনের ভিতর একক কি থাকে? অ্যামাইনো অ্যাসিড, NH2, এই যে NH2 অ্যামাইনো অ্যাসিড। তো এই টাইপের যে ফাইবারগুলা, এগুলাকে সবসময় অ্যাসিড ডাই দিয়ে ডাই করতে হবে, কারণ ওখানে আপনি বেসিক ডাই দিলে সরাসরি কি হবে, এটা
ক্ষার আর লবণ, ক্ষার আর অ্যাসিডের বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন হয়ে যাবে, ওখানে আপনার কাপড়ই থাকবে না। তো ওইরকম আমার যখন একটা বাথ রেডি করব, সেই বাথের পিএইচ মেনটেন করার জন্য আমাকে অ্যাসিড বা অ্যালকালি ওই বিক্রিয়া ভেদে ব্যবহার করতে হয়, যাতে আমার ওই বাথটা নিউট্রিলাইজ থাকে, বাথটাতে যাতে তার ওই ডাইং প্রসেসটা বা এই ক্ষেত্রে আসলে প্রিন্টিং প্রেসে ওয়েস্টটা কম, তো যদি কম থাকে তাহলে তো ফার্স্ট ক্লাসে অ্যাকশন দিতে হবে। আচ্ছা, আর এই যে তারা হচ্ছে যেহেতু প্রিন্টিং মানে তারা বাথটাকে স্টেবল রাখতেছে বা প্রিন্টিং পেজটাকে স্টেবল রাখতেছে, তারা রংটাও ওখানে ডেভেলপ করতেছে, আর এই যে ডাইসটাও ফ্যাব্রিকে পার্মানেন্টলি ফিক্স করতেছে, আর পিগমেন্ট আর বাইন্ডার ফিক্স করতেছে। তাহলে এখানে উদাহরণ কি কি আছে? অর্গানিক অ্যাসিড, অ্যামোনিয়াম ক্লোরাইড, ডাইঅ্যামোনিয়াম হাইড্রোজেন ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, এই এতটুকু পর্যন্ত আছে। আর এই সোয়েলিং এজেন্ট, ক্যারিয়ার এবং হাইগ্রোস্কোপিক এজেন্ট, এগুলা আপনাদের মানে এগুলা হচ্ছে পরীক্ষায় যদি ওরকম আপনি 7-8টা ইও দিতে পারেন, ওই অনুযায়ী একটা স্ট্যান্ডার্ড মার্ক পেয়ে যাবেন। 7-8টা যদি ইনগ্রেডিয়েন্টের নাম, তার কাজ, এক বাক্যে কাজ, এখানে যে 2-3টা পয়েন্ট আছে ওগুলো অত লাগবে না, এক বাক্যে কাজ আর একটা করে উদাহরণ দিতে পারলে এটা মোটামুটি আপনাদের, ধরেন এটা যদি এক সেটে এটাই চলে আসে, তাহলে ওটা ওই একটা জিনিস পড়লে ওখানে হয়ে যাবে। আর ভুলেও কেউ নকল টকল আনবেন না, আমি নিজে এটা ইয়ে করবো, তদারকি করবো আপনাদের এক্সামের দিন ইনশাআল্লাহ, যে ওইটা একটা উল্টা কাজ জানে কারণ দিয়ে। সোয়েলিং এজেন্ট কি করতেছে? সোয়েলিং এজেন্ট ফাইবারটাকে সোয়েল করতে সাহায্য করে। আর এই যে যখন একটা ফাইবার সোয়েল হবে, কটন তো সবগুলো ভালো কটন না, এখানে বিভিন্ন গ্রেডের কটন থাকে, কটন যখন সোয়েল থাকবে তখন সেখানে এই যে ডাইমোলিকিউলটা সহজে ফাইবার ভিতরে পেনিট্রেট করবে, প্রিন্টটা ভালো হবে। ফেনল, পলিথিলিন গ্লাইকল, ডাইথিলিন গ্লাইকল, ইথিলিন ল্যাকটেট, বিভিন্ন রকম সোয়েলিং এজেন্ট আছে। আর ক্যারিয়ার তো একবার অলরেডি ওখানে করছেন, সেটাও এখানে বলতেছে সোয়েলিং এজেন্টের মতো কাজ করে। ফেনল, প্যারাফেনল, প্যারাফিনাইল ফেনল, ডাইক্লোরোবেনজিন, এগুলো সব। আর হাইগ্রোস্কোপিক এজেন্টের কাজ কি? হাইগ্রোস্কোপিকের কাজ হচ্ছে একদম কমার্শিয়াল ফর্ম হিয়ার, হাইগ্রোস্কোপিক ম্যাটেরিয়াল বা ম্যাটেরিয়াল ছাড়া কি আর কোনো ওয়ার্ড আছে? মূলত হাইগ্রোস্কোপিক বলতে কি বোঝায়? দুইটা ওয়ার্ড আছে, বিপরীত শব্দ। হাইড্রোফোবিক, হাইগ্রোস্কোপিক, কোনটার অর্থ কি? শামিম, শামিম নামে কেউ নাই? আপনার নাম কি? আব্দুল সামাদের পিছনে আসলাম। আচ্ছা, হাইড্রোফোবিকের মানে কি? হাইড্রোফোবিক এই শব্দটা শুনেন নাই? হাইড্রোফোবিক মনে নেই? পানিগ্রাহী। পানিগ্রাহী, এখানে একটা পানিগ্রাহী একটা পানি বিদ্বেষী। পানিগ্রাহী হচ্ছে হাইগ্রোস্কোপিক, যেটা হচ্ছে পানি আকর্ষণ করে বা যেটা হচ্ছে পানির প্রতি টান বাড়ায়। আর হাইড্রোফোবিক মানে হচ্ছে যেটা পানির প্রতি বিকর্ষণ তৈরি করে, হাইড্রোফোবিক। যেমন একটা ইয়ে আছে, জলাতঙ্ক যখন হয়, যখন ওই কুকুরে কাউকে, পাগলা কুকুর বা যে কুকুরের পয়জন আছে, সে যখন কামড়ায় মানুষকে, তখন কিন্তু তার হচ্ছে হাইড্রোফোবিয়া তৈরি হয়। হাইড্রোফোবিয়া, হ্যাঁ, সে তখন পানি খাইতে চায় না বা পানি তাকে খাওয়ানো যায় না। তো এই হাইড্রোফোবিয়া থেকে হাইড্রোফোবিক আসছে, যেটা হচ্ছে পানি বিদ্বেষী। মানে ওটা হচ্ছে যেমন ধরেন আপনাদের রেইনকোট এবং আপনাদের হচ্ছে ছাতার যে ফ্যাব্রিকগুলো, ওগুলা কি হাইড্রোফোবিক না? হাইড্রোফোবিক। আর এখানে হাইগ্রোস্কোপিক এজেন্ট যারা, তারা কি করতেছে? তারা ঠিক হাইড্রোফোবিক বিপরীত কাজ করতেছে। হাইড্রোফোবিক যে ম্যাটেরিয়াল তার বিপরীত কাজ করতেছে, পানির প্রতি কি করতেছে? আকর্ষণ বাড়াচ্ছে। এই হাইগ্রোস্কোপিক এজেন্টগুলো পানির প্রতি আকর্ষণ বাড়াচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাই এখানে কত মার্কের লেখাপড়া করলেন? 314 ক্লাসের মুদ্রা হচ্ছে মার্ক।
যে আমি এই টপিক পড়তেছি, এগুলো পড়তেছি, এগুলো মার্কের জন্য পড়তেছি। এখানে কত মার্কের লেখাপড়া করলেন বলুন তো? আপনার তো অনেক smart। আচ্ছা, তো তাহলে আমি আবার 11:30 আসতেছি।